প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের উপযুক্ত পরিবেশ তৈরি করতে দিল্লির প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। রবিবার এক ব্রিফিংয়ে এমনটা জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শহীদুল করিম। তিনি আরও বলেন, মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনা ও হাদি হত্যার আসামি সহ পলাতকদের ফেরত পাঠাতে বাংলাদেশ যে চিঠি দিয়েছে তার জবাবের অপেক্ষায় আছেন তারা। আরও জানাচ্ছেন মোহাইমিনুল খান অপু। সেপ্টেম্বরের ব্রিক্স সম্মেলনে যোগদানে আমন্ত্রণ, পরে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনারের দৌড়ঝাঁপ, একের পর এক গুঞ্জন। সবশেষ আলোচনায় আসে ২১শে আগস্ট ভারত সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সপ্তাহের শুরুতে ঢাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে যথারীতি উঠে সেই প্রশ্ন। মুখপাত্র জবাবটা দিলেন কূটনৈতিকভাবেই। This process was vitiated by the open press interaction in New Delhi on 5th of August by Sheikh Hasina. গত কয়েক সপ্তাহ ধরেই প্রধানমন্ত্রীর সফর নিয়ে আলোচনা চলছিল। আন্তর্জাতিক অপরাধ আদালতে দণ্ডিত শেখ হাসিনার দিল্লিতে ৫ আগস্টের প্রেস কনফারেন্সের কারণে তা ব্যাহত হয়। ওই প্রেস কনফারেন্স নিয়েও আমাদের অবস্থান আগেই পরিষ্কার করেছি। আমরা মনে করি প্রধানমন্ত্রীর সফরের জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে। We are of the view that a propitious environment. জুলাই অভ্যুত্থানের পর থেকে ঢাকা দিল্লির সম্পর্কের পারদ কখনো উঠেছে, কখনো নামছে। আর এর মাঝখানে আছে পলাতক ও মানবতা বিরোধী অপরাধে দণ্ডিত শেখ হাসিনা। সাথে আবার অন্যান্য অপরাধীদের ভারতে পালিয়ে যাওয়া বা আশ্রয় নেওয়ার ঘটনাও রয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়েরও সাফ কথা, এসবের সুরাহা করতে হবে দিল্লিকেই। সম্প্রতি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী আমরা শেখ হাসিনা এবং অন্যান্য পলাতক অপরাধীদের হস্তান্তর করার কথা বলেছি। তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে। অন্যদিকে শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অভিযুক্ত ঘাতকদের বাংলাদেশের কাছে হস্তান্তর করতে ভারতীয় কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছি। এরও জবাবের অপেক্ষায় আছি আমরা। তিনি আরও জানান, ঢাকার কূটনীতির মূল ভিত্তি হচ্ছে বাংলাদেশ ফার্স্ট নীতি। সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে সার্বভৌম সমতা, জাতীয় মর্যাদা সমুন্নত রাখা এবং একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে নাক না গলানোর মতো বিষয়গুলো মেনে চলে বাংলাদেশ। মোহাইমিনুল খান অপু, ৭১, ঢাকা। দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াত জোটের অলি আহমদের মনোনয়ন বৈধ ঘোষণা করেছে ইসি। রবিবার নির্বাচন কমিশনে যাচাই বাছাই শেষে এই ঘোষণা দেওয়া হয়। জামায়াতের দাবি, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংসদ সদস্যদের স্বাধীন ভোটে বাধা। তবে বিএনপি বলছে ভোটের আগে এ নিয়ে আলোচনা উদ্দেশ্যমূলক। বিস্তারিত ফারজানা আক্তারের প্রতিবেদনে। ২০ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন। এর আগে বৃহস্পতিবার মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে প্রার্থী করে মনোনয়ন সংগ্রহ করে বিএনপি, আর অলি আহমদকে প্রার্থী করে জামায়াত জোট। তফসিল অনুযায়ী রোববার তাদের মনোনয়নপত্র যাচাই বাছাই করে নির্বাচন কমিশন। এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও অলি আহমদ দুজনেরই মনোনয়ন বৈধ ঘোষণা করে ইসি। ডক্টর অলি আহমদ বিক্রম স্যারের জন্য মনোনয়নপত্র সকালে বাছাই করা হয়েছে। প্রথমটাই বাছাই করে যথার্থতা পাওয়া গেছে, কাজে সেটাই আপনার গৃহীত হয়েছে। আর পরবর্তীতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যারের যেটা মনোনয়নপত্র সেটাও যথার্থ পাওয়া গেছে এবং তাহলে এখন দুইটাই মনোনয়নপত্র ভ্যালিড এবং আগামী ১৮ তারিখ হচ্ছে আপনার মনোনয়নপত্র প্রত্যাহারের দিন। এদিন নির্বাচন কমিশনের সংবাদ সম্মেলনে জামায়াত জোটের নেতারা বলেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংসদ সদস্যদের স্বাধীন ভোটে বাধা তৈরি করছে। গণতান্ত্রিক ধারাবাহিকতাটা বজায় থাক, এটা আমরা চাই। এবং এই বিষয়টি আরও সুন্দর হতো যদি সংবিধানে একটি বাধা না থাকতো। আপনারা সকলেই জানেন, সংবিধানে ৭০ অনুচ্ছেদ থাকার কারণে সংসদ সদস্যগণ স্বাধীনভাবে ভোট দিতে পারবে না। আমরা মনে করি এটা স্বাধীন ভোটাধিকারের পথে একটি বড় ধরনের অন্তরায় এবং আমাদের দাবি হচ্ছে জুলাই সনদের আলোকে যে কোনো মূল্যে হোক ভবিষ্যতে এই ধারাটি সংশোধন করতে হবে। এ সময় বিএনপি নেতারা বলেন, রাষ্ট্রপতি নির্বাচনের আগে ৭০ অনুচ্ছেদ নিয়ে আলোচনা বিভ্রান্তি তৈরি করছে। সেটা পরবর্তী সংসদ যদি বিবেচনা করে সবাই মিলে, এটা হতে পারে না। এখন রাষ্ট্রপতি নির্বাচনের আগে এই প্রশ্নটা অবান্তর। বাধা কি বাধা না, আমার প্রচলিত সংবিধান অনুযায়ী আমাকে পথ চলতে হবে। সেই সংবিধানে আমার যেখানে বাধা আছে সেই বাধা অতিক্রম করার জন্য
আমাকে সংসদ থেকে সংশোধন করতে হবে, এর বাইরে না, রাস্তাঘাটে বলে লাভ নেই। আগামী 18 আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ফারজানা আক্তার, ৭১, ঢাকা। বাংলাদেশের মানুষের মুক্তি, স্বৈরাচার হটানো ও গণতন্ত্রের জন্য বেগম খালেদা জিয়া ছিলেন আপসী নেত্রী। বিগত ১৭ বছর তার হাত ধরে যে সংগ্রাম চলছিল, এর ফলে জুলাই বিপ্লব বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আসাদুজ্জামান। বাংলাদেশের রাজনীতির বাতিঘর হিসেবে জিয়া পরিবার কাজ করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। রবিবার বরিশালের গৌরনদীতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবিস্মরণীয় ভূমিকা ও বর্তমান প্রেক্ষিত শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিলে এসব কথা বলেন তারা। সভায় তথ্যমন্ত্রী আরও বলেন, ২৫ মার্চ জাতিকে পথ দেখিয়েছিলেন মেজর জিয়া। ৭৫-এ শেখ মুজিবের হত্যার পর হাল ধরেছিলেন তিনি। এরপর তার দেখানো পথ ধরেই দেশের হাল ধরেন বেগম খালেদা জিয়া। এ সময় তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করলেও বেগম জিয়া তা দেখে যেতে পারেননি বলে আফসোস প্রকাশ করেন তথ্যমন্ত্রী। আমাদের নেত্রী রাজপথের দীর্ঘ ১ দশকের সংগ্রামের মধ্য দিয়ে জনগণের রায় নিয়ে এদেশের প্রথম নির্বাচিত মহিলা প্রধানমন্ত্রী হিসাবে দেশ, দল এবং জাতিকে ১৯৯১-তে আবারও আরেকবার উদ্ধার করেছিলেন। আবার তারপরে ষড়যন্ত্র চক্রান্ত বেগম খালেদা জিয়ার রাজনীতিকে ঘিরে আমরা দেখেছি। ১৯৯৬-তে জামায়াতে ইসলামী বাংলাদেশ আর আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিরা মিলে বিএনপিকে ক্ষমতা থেকে উৎখাত করার জন্য কিভাবে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছিল তা আমাদের সকলের মনে আছে। বাংলাদেশের মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য বেগম খালেদা জিয়ার নেতৃত্বে সংসদে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী আইন পাশ হয়েছিল, যার মধ্য দিয়ে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে চালু করা হয়েছিল। তারপরেও বাংলার মাটিতে বেগম খালেদা জিয়াকে সহ্য করতে যারা পারেনি, দেশি বিদেশি নীল নকশায় 111 সরকার আনা হয়েছিল। সেই 111 সরকার এসে সবচেয়ে অমানবিক নির্যাতন নামিয়ে এনেছিল জিয়া পরিবারের উপরে। আমাদের আজকের প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের সমস্ত রকম মানবাধিকার লঙ্ঘনের যদি বিজ্ঞাপনের মুখ খোঁজা হয়, তাহলে তারেক রহমান সেই নির্যাতিত মানুষের বিজ্ঞাপনের মুখ হয়ে ওঠে। চলতি সপ্তাহে আগারগাঁওয়ে নিউরো সায়েন্সেস হাসপাতালের সম্প্রসারিত ভবনে চালু হচ্ছে বহির্বিভাগের স্বাস্থ্যসেবা। পরে ধাপে ধাপে রোগী ভর্তি ও জটিল অপারেশনের মতো সেবা চালু করা হবে বলে জানালেন হাসপাতালের পরিচালক নুরুজ্জামান খান। এজন্য হাসপাতালে ডাক্তার, নার্স ও মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের প্রক্রিয়া চালাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। মেহেদী হাসানের প্রতিবেদনে। জাতীয় নিউরো সায়েন্স হাসপাতালের নতুন সম্প্রসারিত ভবনের ১৫ তলার সেবা কেন্দ্র এটি। শনিবার প্রধানমন্ত্রী উদ্বোধনের পর এখানে দ্রুত স্বাস্থ্যসেবা চালু করতে চলছে জোর প্রস্তুতি। নতুন ভবনে আইসিইউ, বাড়তি বেড ও অন্যান্য সুবিধা বাড়ছে এমন খবরে খুশি রোগীরা। রোগী ও স্বজনদের আশা, দূর দূরান্ত থেকে আসা মানুষের ভোগান্তি কিছুটা হলেও কমবে। সাধারণ মানুষের যে ভোগান্তিটা এখন বর্তমান আছে, তখন আর যে নতুন ভবন চালু হয়ে গেলে এই ভোগান্তিটা থাকবে না। অনেকে মাসকে মাস ঘুরে, 2 মাস 3 মাস এরকম ঘুরেও সিট পাচ্ছে না। এখন হয়তোবা 10-15 দিনের মধ্যে ঘুরে বা টিকিট কাটার পরে সিট পাবে। নতুন একটা হসপিটাল চালু হইলে তো অবশ্যই এটা বহুত ভালো হবে, রোগীদের জন্য বহুত উপকারে আসবে। খুবই মাথা ব্যথা, পরে ওখানে মাছ দিয়ে চিকিৎসা চালাইছি, ভালো হয় না, পরে এখানে নিয়ে আসছি। হাসপাতাল পরিচালক ডাক্তার নুরুজ্জামান খান জানালেন, স্ট্রোক, মাথায় ও মেরুদণ্ডে গুরুতর আঘাতের চিকিৎসায় হাসপাতালের নতুন ভবনে অত্যাধুনিক প্রযুক্তির অপারেশন থিয়েটার এবং 40টি আইসিইউ রয়েছে। এই সপ্তাহেই হয়তো আউটডোরকে শিফট করে ওখানে আমরা আউটডোরটাকে পুরোপুরি নিয়ে যেতে চাই এবং আউট পেশেন্ট যত আসবে, মানে বহির্বিভাগের যত পেশেন্ট আছে তাদের যত সার্ভিস, সেই সার্ভিসগুলো আমরা নতুন টোটাল সার্ভিসটাকেই আমরা নতুন বিল্ডিংয়ের মানে আপনার বেসমেন্ট এবং তিনটা বেসমেন্ট আছে আমাদের, বেসমেন্টে কিছু ফ্যাসিলিটিস আছে সেগুলো সহ 1, 2 এবং 3 তলার মধ্যে সীমিত রাখবো। এখানে পুরোপুরি স্বাস্থ্যসেবা চালু করতে পর্যাপ্ত চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনোলজিস্ট ও পরিচ্ছন্ন কর্মী নিয়োগ দেওয়া হবে বলেও জানান তিনি। যে ম্যান পাওয়ার আছে, সেই ম্যান পাওয়ার, আরও কিছু ম্যান পাওয়ার আমাদের লাগবে। আপনার চিকিৎসক যে
নার্স আছে, রেভিনিউ স্টাফ আছে, এদের যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলো আমরা সরকার থেকে আমরা ডিমান্ড করেছি যাতে করে খুব দ্রুত আমরা এই জিনিসগুলো পেয়ে যাই। আর পাশাপাশি আমাদের যে আউটসোর্সিং স্টাফ, আমাদের যে নিয়োগ, সেই নিয়োগটা হয়তো আমরা ইনশাল্লাহ 1 মাস 1.5 মাসের ভিতরেই আমরা এটা কমপ্লিট করতে পারবো। রোগীদের চাপ সামলাতে কর্তৃপক্ষের এখন চ্যালেঞ্জ দ্রুততম সময়ের মধ্যে হাসপাতালটিতে পুরোপুরি সকল সেবা চালু করা। মেহেদি হাসান, ৭১, ঢাকা। দর্শক, চলছে সংবাদ সংযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। থাকুন ৭১-এর সাথে।